আজকে আমাদের জেনারেল স্টাডিজের ইন্ডিয়ান জিওগ্রাফির লেকচার নাম্বার 11। আমাদের চ্যাপ্টার চলছে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া পার্ট 2। ওকে, আজকে আমরা পড়ব কতগুলো রিভার সিস্টেম সম্পর্কে। হ্যাঁ, আমরা আগের দিন একটা সংক্ষিপ্ত আলোচনা দেখেছিলাম, যেখানে রিভার সিস্টেমের ইন্ট্রোডাকশন হয়েছিল, হিমালয়ান রিভার্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই হিমালয়ান রিভারের মধ্যে তিনটি প্রধান নদী আমাদেরকে পড়তে হবে, তিনটি প্রধান নদী তন্ত্র পড়তে হবে। এক হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, আর এক হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম, আর এক হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। আর এর মাঝখানে আর একটা রিভার সিস্টেম ইন্ট্রোডিউস হবে, দ্যাট ইজ যমুনা, মানে যমুনা রিভার সিস্টেম, যেটা আমাদের ভারতে রয়েছে, যমুনা, ওটাকে পড়তে হবে। ঠিক, আমার এখানে যাবতীয় যা কিছু হবে সেগুলো আমি পিডিএফ ফর্মে দিয়ে দেবো। কিন্তু ক্লাসে বসে একটু লিখলে কি হবে, জিনিসটা মাথায় থাকবে, বুঝতে পারলে? চলো, তাহলে সবার প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। এই যে যে ছবিটা দেখছো, এই ছবিটাতে তুমি ইন্দাস রিভার সিস্টেমের একটা মানে পুরো ইন্দাস রিভার সিস্টেমের যে বেসিনটা টোটালটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সিন্ধু নদী বেশ কতগুলো ভারতীয় উপমহাদেশের একটি বৃহত্তম নদী, যেখানে চায়না, ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান, এই যে চারটি নেশন, এই চারটি নেশনের জলের একটা ভালো স্রোত বা ড্রেনেজ এর বেসিনটা অনেকটা বিশাল এবং বড়। ঠিক, এর অরিজিন হয়েছে কোথায়? ইন্দাস রিভার ফ্রম আ গ্লেসিয়ার নিয়ার বোখারছু ইন তিবেতান রিজন ইন কৈলাস মাউন্টেন রেঞ্জ নিয়ার মানসারোভার লেক। এর অ্যালটিটিউড কত? মাঝে মাঝে অ্যালটিটিউডটা এমসিকিউ পরীক্ষাতে জিজ্ঞেস করে, দ্যাট ইজ 4164 মিটার। এখানে মনে রাখবে যে ব্লাইন্ড ইন্দাস রিভার ডলফিন, হ্যাঁ, শুধুমাত্র এই ইন্দাস রিভারেই পাওয়া যায়। ইন্দাস রিভারের রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ যেগুলো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সায়ক, গিলগিট, হুনজা, নুব্রা, কাবুল, খুররাম, টচি, গোমাল, সাঙ্গার, কুনার, এই সমস্ত নদীগুলো ইম্পর্টেন্ট। আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এর মধ্যে আছে কি? জাস্কর, সুরু, সোয়ান, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ। ওকে, এগুলোর মধ্যে দেখো বাকি সমস্তটাই আমি কিন্তু পিডিএফ আকারে দেব, যতটুকুন লিখতে বলবো সেটাই শুধু লিখবে আজকে। ভারতবর্ষের নাম এই সিন্ধু নদী মানে ইন্দাস রিভার বা সিন্ধু নদী থেকে এসেছে বলে ধারণা। The Indus Valley civilization was born around this river. Okay, it flows in northwest direction from its source. Okay, এর যে সোর্স, যেটা হচ্ছে কৈলাস রেঞ্জ, সেইখান থেকে এটা শুরু হয়ে নর্থ ওয়েস্টের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এটা বইতে শুরু করে। হ্যাঁ, টিল দ্য নাঙ্গা পর্বত রেঞ্জ, এবং নাঙ্গা পর্বত রেঞ্জ পর্যন্ত যায়, তারপর দক্ষিণ দিকে মুভ করে। ওকে, ইটস লেন্থ ইজ অ্যাবাউট 2900 কিলোমিটার, 2900 কিলোমিটার এর লেন্থ। Its total drainage area is about 1 lakh. Okay, 11 lakh 65,000 square km. Okay, more than half of it lies in semi-arid plains of Pakistan. It is joined by Dhar river near Indo-China border. Indo-China border এর কাছে ধর রিভারটা কিন্তু যুক্ত হয়েছে এর সঙ্গে। ওকে, আফটার এন্টারিং জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা মেইনলি হবে লাদাখ and জাস্কার রেঞ্জ, এর মাঝখান দিয়ে এটা প্রবাহিত হয়েছে। ইট ফ্লোস থ্রু রিজন অফ লেক লাদাখ, বাল্টিস্তান, গিলগিট, এই সমস্ত জায়গা দিয়ে। তো বাল্টিস্তান অ্যান্ড গিলগিট এটা পিওকের মধ্যে পড়ছে। The gradient of the river in Jammu and Kashmir is very gentle, about 30 centimeter per km. Average elevation at the Indus flow through JNK is about 4,000 meter above sea level. ওকে, ইট ইজ জয়েন্ড বাই জাস্তা রিভার অ্যাট লেতে জাস্তা রিভার সাথে যুক্ত হয়। এই যে ডিটেলস লেখাগুলো, এগুলো আমাদের বিসিএস এর জন্য এতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তবুও এটাকে আমি নোটের মধ্যে ইনক্লুড করব, যদি কেউ ইউপিএসসির জন্য ভাবনা চিন্তা করো তো এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। ওকে, এইখান থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করে? এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে নদীটি বাঁক নেওয়ার পরে কোন জায়গায় কোন নদীর সঙ্গে মিলেছিল, এই ধরনের কোয়েশ্চেন্স। তো আমরা যদি মেজর ট্রিবিউটারিজ দেখি ইন্দাস রিভারের, সেটা কি? সেটা হচ্ছে প্রথমত আমাদের ভারতবর্ষের মধ্যে যেগুলো যার প্রাধান্য রয়েছে সেটা হচ্ছে ঝেলাম রিভার, ঝেলাম, চেনাব, ঠিক আছে, রবি, বিয়াস, সতলুজ, এই পাঁচটা, আর সিন্ধু নদী একটা, ছটা।
এটা নিয়েই সিন্ধু জলচুক্তি হয়, সেটা পরে দেখবো আমরা। তাহলে ঝেলাম নদীটা তোমার ভেরিনাগ থেকে এটার সৃষ্টি হয়েছে। ওকে, ভেরিনাগ, যেটা কাশ্মীর ভ্যালিতে রয়েছে, মানে সাউথ ইস্টার্ন পার্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি। এটা উলার লেক, মানে ইট ফ্লোজ নর্থওয়ার্ডস ইনটু উলার লেক। ওকে, from Ular Lake it changes its course southwards, and at Baramulla the river enters in a gorge in the hills. Okay, the river forms a steep-sided narrow gorge through the Pir Panjal range below Baramulla. ওকে, অ্যাট মুজাফফরাবাদ, এই জিনিসটা না আমি ছবি দেখেছি, ঠিক আছে, আমি তোমাদের পিডিএফ যখন দেবো পিডিএফ এর মধ্যে ছবি দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাট মুজাফফরাবাদ দ্য রিভার টেক্স আ শার্প hairpin bend southward. Okay, thereafter it forms the India-Pakistan boundary for 170 km and emerges at the Patwar Plateau near Mirpur. Okay, after following through the spurs of the Salt Range, okay, it debouches, that is emerge from a confined space into a wide open area on the plains near the city of Jhelum. Okay, it joins Chenab at Trimu. এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ঝিলাম নদী চেনাবের সাথে কোথায় এসে মিলিত হয়, এটা মনে রাখবে, ত্রিমুতে এসে মিলিত হয়। The river is navigable for about 160 km out of total length of 724 km. এই ঝিলাম নদীটি 724 কিমি টোটাল লেন্থ, তার মধ্যে নেভিগেবল যতটুকু সেটা হচ্ছে 160 কিমি। তারপরে আসো চেনাব রিভার অরিজিনটা শুধু দেখে নাও, এটা বারালাসা পাস এর কাছাকাছি। ওকে, যেটা হচ্ছে তোমার লাহুল স্পিতি পার জাস্কার রেঞ্জের, সেখান থেকে সৃষ্টি হয়েছে। টু স্মল স্ট্রিমস অন অপোজিট সাইডস অফ দ্য পাস, নেমলি চন্দ্র অ্যান্ড ভাগা। ওকে, যেটা পরবর্তীকালে নাম হয়, ইউনাইটেড স্ট্রিমটাকে বলা হয় চন্দ্রভাগা। ওকে, যেটা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে। ওকে, পাঞ্জি ভ্যালিতে গিয়ে সেটা পাঞ্জি ভ্যালির ভেতর দিয়ে সেটা যায় প্যারালাল টু দ্য পীর পাঞ্জাল রেঞ্জ। নিয়ার কিস্তওয়াড় it cuts a deep gorge. It enters the plain area near Akhnur in Jammu and Kashmir. From here it through the plains of Pakistan Punjab, okay, Pakistani Punjab, to reach Panchnad. এখানে দেখো পঞ্চনদের কথা বলা হয়েছে, Panchnad, where it joins the Satluj after receiving the waters from Jhelum and Ravi. ওকে, ঝেলাম এবং রবি নদী থেকে জল নিয়ে এসে সতলুজ নদীর সাথে মিলিত হয় এই চেনাব নদী। রবি তৈরি হয়েছে কুল্লু হিল থেকে, এটা অরিজিনেট হয়েছে, এবং রোহতাং পাসের কাছে যেটা আছে হিমাচল প্রদেশে, সেখান থেকে। It drains the area between the Pir Panjal and Dhauladhar ranges. After crossing Chamba, it takes a south westerly turn and cuts a deep gorge in Dhauladhar range. Okay, it enters Punjab plains near মাধোপুরের কাছে এটা পাঞ্জাবে প্রবেশ করে, পরবর্তীকালে এটা পাকিস্তানে প্রবেশ করে অমৃতসরের পাশ দিয়ে। It debouches into the Chenab a little above Rangpur in Pakistan Punjab. তারপরে আসে বিয়াস রিভার সৃষ্টি হয়েছে কোথা থেকে, রোহতাং পাসের কাছ থেকে সৃষ্টি হয়েছে এটা। অ্যালটিটিউড ওখানে হচ্ছে 4062 মিটার above sea level on the southern end of the Pir Panjal range, close to the source of the রবি নদী আর বিয়াস নদীর সোর্সের কাছাকাছি জায়গা। এটা ধওলাধর রেঞ্জের বরাবর বয়েছে, and it takes a southwesterly direction and meets at the Satluj river at হারিকে in পাঞ্জাব। পাঞ্জাবের হারিকেতে এটা সতলুজের সাথে মিলিত হয়েছে। আমি ছবিগুলো দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। এই যে এটা, এবার এটাকে ম্যাপের সঙ্গে নেই, আমি চেষ্টা করছি ম্যাপের সঙ্গে দেওয়ার জন্য। তাহলে রবি গেল, বিয়াস গেল, এরপর আসো সতলুজ নদীতে দেখো, যেটা সতলুজের মানসরোবরের যে রাকাস লেক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে, এটা মানসরোবরের কাছে রাকাস লেকস থেকে এটা সৃষ্টি হয়েছে। এর অ্যালটিটিউড হচ্ছে তোমার 4570 মিটার। ওকে, সিন্ধু নদীর মতনও এটাও নর্থ ওয়েস্টার্লি কোর্স আপ টু শিবকিলা পর্যন্ত, অন দ্য তিব্বত হিমাচল প্রদেশ বাউন্ডারিতে। It cuts the deep gorge where it passes the Great Himalaya and other Himalayan ranges.
Before entering the Punjab plain, it cuts a gorge in Naina Devi Dhar, okay, where the famous Bhakra Dam has been constructed, okay. After entering the plain of Rangpur, যেটাকে Rupnagar, that is Ropar, it turns westwards and is joined by the Bias at Harike. From near Firozpur to Fazilka, it forms the boundary between India and Pakistan for nearly 120 km. During its onward journey, it receives the collective drainage of the Ravi, Chenab and Jhelum rivers. It joins the Indus a few kilometers above Mithankot. Out of its total length 1450 কিমি, it flows for 1050 কিমি in Indian territory. এর টোটাল লেন্থ হচ্ছে 1450 কিমি, তার মধ্যে 1050 কিমি তো ভারতেই রয়েছে। ইন্দাস ওয়াটার ট্রিটি, ইন্দাস ওয়াটার ট্রিটি 19th সেপ্টেম্বর 1960 তে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে সাইন হয় এবং এখানে বলা হয় যে ইন্ডিয়া ক্যান ইউটিলাইজ অনলি 20% অফ ইটস টোটাল ডিসচার্জ অফ ওয়াটার। ভারতবর্ষ এই যে সিন্ধু জলতন্ত্র বা ইন্দাস রিভার সিস্টেম তার 20% ওয়াটার ভারত ব্যবহার করতে পারবে, ওকে। অথচ এদের সমস্তটার অরিজিনই কিন্তু ভারতের সাইডে। ইন্দাস ওয়াটার ট্রিটিতে কি কি বিষয় আছে দেখো। ইন্দাস ওয়াটার ট্রিটিতে 6টা নদী, কি কি? সিন্ধু, চেনাব, ঝেলাম, সতলুজ, বিয়াস, রবি, এই 6টা নদীকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে 3টে নদী পাকিস্তান অগ্রাধিকার পাবে, 3টে নদীতে ভারত অগ্রাধিকার পাবে। যে 3টি নদীতে ভারত অগ্রাধিকার পাবে সেটা হচ্ছে সতলুজ, বিয়াস আর রবি, ওকে। মানে সতলুজ, বিয়াস আর রবি নদীতে ভারতের যা যা ভারত চায় তাই তাই করতে পারবে, কিন্তু আর বাকি যে 3টে নদী রয়েছে যেটা হচ্ছে চেনাব, ঝেলাম আর সিন্ধু, এই নদীতে পাকিস্তানের মানে অগ্রাধিকার থাকবে, যেখানে মাত্র 20% ওয়াটার ভারত ব্যবহার করতে পারবে এই 3টি নদী থেকে, চেনাব, ঝেলাম, ইন্দাস। দেখে নাও একবার, এই হচ্ছে ঝিলাম, এই হচ্ছে চেনাব, ওকে। এই যে ঝিলামটা এখান থেকে বয়ে আসছে, এই যে, তাহলে ঝিলাম, চেনাব আর এই যে হচ্ছে সিন্ধু নদী, এই 3টি নদী পাকিস্তান অগ্রাধিকার পাবে। আর ভারতের মধ্যে যে 3টি রয়েছে রবি, বিয়াস আর সতলুজ, এই 3টি নদীতে ভারতের অগ্রাধিকার থাকবে। এইটা হচ্ছে তোমার ইন্দাস ট্রিটিতে বলা হয়, ওকে। তাহলে ইন্দাস ট্রিটি কবে সাইন্ড হয়? 19th সেপ্টেম্বর 1960, ওকে। এবং এইখানে আরেকটা জিনিস মাথায় রাখবা যে এইখানে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কে ছিল, ওকে। মানে এই যে সিন্ধু জল চুক্তি, মানে ভারতবর্ষ রাষ্ট্র একটা সময় এমন ছিল, মানে এটাকে কখনো কল্পনা করেনি। তোমাদের জ্ঞাতার্থে বলি যে জানো ভারতবর্ষ একটা সময় চায়নার জন্য ব্যাটিং করেছে ইন্টারন্যাশনালি। তার কারণ স্যার একটাই, কারণ আমাদের ছাগলাইদ্য নেতৃত্ব ছিল, মহান সব নেতৃত্ব। একদমই তাই। মানে এটা কল্পনা করে দেখো একবার যে কারা ভারতবর্ষে একটা সময় রাজনীতিতে যা কিছু করে গেছে, হ্যাঁ, সেটা কতটা ক্ষতি আমাদের ভারতের জন্য হয়েছে। হ্যাঁ, যেখানে চায়নার সঙ্গে ব্যাটিং করেছে, অথচ সেই ব্যাটিং করার পরেই 1962 চায়না ভারতকে আক্রমণ করে, ঠিক। তো যাই হোক, তো এই যে সিন্ধু জলচুক্তি, এইখানে ইন্টারন্যাশনাল কোনো এন্টিটি প্রবেশ করবে এমনটা হওয়া উচিত ছিল না, ওকে। তোমরা একবার কল্পনা করো আজকের দিনে দাঁড়িয়ে যদি ওই কংগ্রেস পরিচালিত কোনো সরকার যদি দেশে থাকতো, তাহলে নিশ্চিত রূপে এই যে ট্রাম্প যে যা কিছু এখন করছে, এখানে কিছু না কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভারতে ঢুকে আবার সেই পরাধীনতার শিকলে আটকে পড়তো। সো এই জন্য বলি ভারত বর্তমানে একদম সঠিক হাতে আছে। হ্যাঁ, দেখো আমেরিকার যা কিছু অ্যাক্টিভিটিস, আমেরিকা ভেবেছিল যে এই অ্যাক্টিভিটিস গুলো করলে হয়তো ভারতের ইকোনমিটা ডিস্ট্রয় হবে, কিন্তু কিন্তু আমেরিকা মূর্খের স্বর্গে বাস করছে। তোমরা জানো মানে সেন্সেক্স আজও বিরাট স্কোর করছে, হাই স্কোরে চলছে। মানে ভারতের যে বাজার, সেখানে ভারতীয়রা এত পরিমাণে নিবেশ করছে যে আমেরিকা এটা দেখে ভয় পেয়ে গেছে যে কি হলো রে ভাই। হ্যাঁ, তো মোদিজি যেটা বলেছিলেন ভারতের জনগণ একদম সেটাই করছে। যেমন ইন্টারন্যাশনাল প্রেশার আসলে যেটা হয়, দেশের জনগণ ভয় পেয়ে যায়, কিন্তু যদি সঠিক নেতৃত্ব থাকে দেশে,
তাহলে তাকে বিশ্বাস করে মানুষ যে এইভাবে সমর্থন করবে, রাষ্ট্রবাদী কাজ করবে, এটা ভাবাই যায়নি। সো এই বিষয়টা নিয়ে ডিটেলসে আমার একটা ক্লাসের ইচ্ছা আছে। তো আরো কয়েকদিনের ঘটনাক্রম দেখবো, তারপরে আমি একবার একটা কম্প্যাক্ট একটা ক্লাস তোমাদের জন্য আনবো, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক ইনস্টিটিউশন তারা কল্পনা করেছিল যে আমেরিকার এই যে যে বিশাল ট্যারিফ, এই ট্যারিফে ভারতের অর্থব্যবস্থা হয়তো কোলাপস করতে পারে, বা ভারতের যে শেয়ার মার্কেট সেইখানে হয়তো কিছু না কিছু মানে কমতি দেখা যেতে পারে। অথচ তার উল্টোটা হয়ে মার্কেট কিন্তু এখন অনেকটাই ওপরে চলে গেছে, বুঝতে পারছো? তার মানে ভারতের জনগণ ভারত সরকারের উপরে আস্থা রেখেছে এবং প্রত্যেকের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ হয়েছে, এটা বলা যেতে পারে। আচ্ছা, গেল। এবার আসো গঙ্গা রিভার সিস্টেম। যখন আমরা গঙ্গা রিভার সিস্টেম বলছি, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, তোমরা না একটু খাতা বের করো। তোমরা একটু খাতা বের করে হেডিং লাগাও যে মেজর রিভার্স রিলেটেড টু ইন্দাস রিভার সিস্টেম। তোমরা একটা হেডিং লাগাও যে মেজর রিভার্স রিলেটেড টু ইন্দাস রিভার সিস্টেম। তোমরা যখন পড়বে, পড়ার টেবিলে এইটাকে একবার একটু চিপকে রাখবে, হ্যাঁ? অর্থাৎ সিন্ধু নদীর সাথে সম্পৃক্ত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলির নাম এক এক করে আমি বলবো এবার। হ্যাঁ স্যার বলুন। লেখো সায়ক রিভার, SHYOK, সায়ক, কমা নুব্রা, NUBRA, সায়ক কমা নুব্রা, কমা শিগার, SHIGAR, শিগার, কমা গিলগিট, GILGIT, গিলগিট, কমা হুনজা, HUNZA, হুনজা, কমা জাস্কার, ZANSKAR, জাস্কার, কমা চেনাব, কমা ঝেলাম, কমা কিষানগঙ্গা, ওকে, কিষানগঙ্গা, কমা রবি, স্যার হ্যাঁ হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি যে এটা কি ওই মানে ডান তীরের উপর নদী না বাম তীরের, এরকম করে কিছু লিখবো কি? ডান তীর বাম তীর আমি সব নোটে দিয়ে দেবো ভাই, শুধু এই নদীগুলোর নাম লিখে রাখো। আচ্ছা ওকে। হ্যাঁ, ঝেলাম। দেখো একটা কথা বলি, সিন্ধু নদীর বাম তীরের নদীগুলো কি কি রয়েছে আমি বলো তো একটু। সিন্ধুর, আচ্ছা চলো আমি এটা লিখে দিই তাহলে সুবিধা হবে। তোমরা এই নদীগুলো লিখলে? আচ্ছা, আমারই ভুল হয়েছে, ডান তীর বাম তীর করে লিখিয়ে দিলেই ভালো হতো। চলো একটুখানি কষ্ট করার একটু, তোমরা লিখো লেফট ব্যাংক ট্রিবিউটারিজ, বলে হেডিং লাগাও। ওখানে লেখো সায়ক, গিলগিট, হুনজা, নুব্রা, কাবুল, খুররাম, টোচি, গোমাল, স্যার সাঙ্গার আসতে বা বলুন। শিগার, আর স্যার হচ্ছে লিখতে কুনার। বলুন তো, আচ্ছা আমি আস্তে আস্তে বলুন। লিখে দিই সায়ক, স্যার তারপর স্যার, স্যার, লাল রংটা চেঞ্জ করে ওই হলুদটা বা সাদাটা তো করুন না, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা কালার চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে সায়ক, গিলগিট এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ। সায়ক, গিলগিট, হুনজা, HUNZA, তারপর লেখো নুব্রা, NUBRA, নুব্রা, তারপর লেখো কাবুল, তারপরে লেখো খুররাম, তারপরে লেখো টোচি, TOCHI, টোচি, তারপরে লেখো গোমাল, তারপরে লেখো সাঙ্গার, SANGAR, তারপরে লেখো কুনার,
KUNAR কুনার। এটা এই কটা গেল হচ্ছে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ। ওকে, আর এক মিনিট, সরি ভাইয়া, এগুলো লেফট ব্যাংক ট্রিবিউটারিজ কি করে হবে? দিজ আর রাইট হ্যাঁ ব্যাংক স্যার, এটাই বল। ট্রিবিউটারিজ। ওকে, এগুলো সব রাইট ব্যাংক ট্রিবিউটারি, মানে সিন্ধু নদীর ডান দিকের নদী। এগুলো ডান দিকের নদী মানে যেখানে পিওকে থেকে এবং পাকিস্তান থেকে যে নদীগুলো এসছে সেটা। আর লেফট ব্যাংক ট্রিবিউটারিজ গুলো আমাদের ভারতের দিক থেকে এসছে। লেফট ব্যাংক ট্রিবিউটারিজ, লেফট ব্যাংক ট্রিবিউটারিজ, চলো লেফট ব্যাংক ট্রিবিউটারিজ এর মধ্যে লেখো জাস্কার, ZANSKAR, জাস্কার। তারপরে লেখো সুরু, SURU। তারপরে লেখো সোয়ান, SOAN, সোয়ান। তারপরে লেখো ঝেলাম, JHELUM, ঝেলাম। তারপরে লেখো চেনাব, CHENAB, চেনাব। তারপরে লেখো রবি। তারপরে লেখো বিয়াস। তারপরে লেখো সতলুজ, সতলুজ। ওকে, ETC। ব্যাস, এই কয়টা নদীর নাম মনে রাখবে, ডান তীরের নদী, বাম তীরের নদী, ঠিক আছে, ট্রিবিউটারিজ। হয়েছে নোট করা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, তারপর আসো গঙ্গা নদী। তো গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে দেখো, গঙ্গা নদীটা তৈরি হয়েছে 6টি প্রধান হেড স্ট্রিমস দিয়ে। 6টি হেড স্ট্রিমস, মূলত 6টি নদীর মুখ্য ধারা, এবং এর 5টা কনফ্লুয়েন্সেস আছে। 5টা কনফ্লুয়েন্সেসকে আমরা আগের দিন ওই যে নেমোনিক্স করে মনে রাখার চেষ্টা করেছিলাম। অলকনন্দা রিভার মিটস at ধৌলি গঙ্গা রিভার at Bishnuprayag, the Nandakini river at Nandaprayag, the Pindar river to form the Ganga mainstream. ওকে, বলতো পিন্ডার রিভার যখন এসে মিশছে ওইটা কোন প্রয়াগ হবে? কর্ণ। আলোচনা হয়েছিল, কর্ণপ্রিয়া। ভেরি গুড, কর্ণপ্রয়াগ, ভেরি গুড। The Bhagirathi, considered to be the source stream, rises at the foot of Gangotri Glacier at Gomukh at an elevation of so and so, and fanning out into the 350 km wide Ganga delta. It finally empties into the Bay of Bengal. From Devaprayag, the river is called as Ganga. Okay, Ganga debouches uh, from the hills into the plain area. At it is joined by the Yamuna at Allahabad. Allahabad, not Allahabad, it is Prayagraj. Prayagraj. Okay, near Rajmahal Hills, it turns to the southeast. So এই ইনফরমেশন দরকার নেই, এটা পয়েন্টটা মনে রাখো। At Farakka, it bifurcates into Bhagirathi Hugli and in West Bengal and Podda Meghna in Bangladesh. Okay, Brahmaputra, okay, or the Jamuna as it is known here, okay, joins Podda Meghna at Bangladesh. Okay, the total length of Ganga river is 2525 কিমি। ওকে, হরিদ্বার, গুরুত্বপূর্ণ শহরগুলো মনে রেখো, হরিদ্বার, কানপুর, সরন, কনৌজ, এলাহাবাদ মানে প্রয়াগরাজ, বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বালিয়া, বক্সার, তারপর সাইদপুর, চুনার, এই সমস্ত ইম্পর্টেন্ট শহরগুলো এই গঙ্গা নদীর পাড়ে। It has long been considered holy by Hindus and worshipped as the goddess Ganga in Hinduism. Okay, এখানে একটা শব্দ লেখা আছে না, হিন্দুইজম। Do you consider it is a right word for Hindu culture? না স্যার। তোমরা এটা জানো ব্যাপারটা? দেখো, ইজম, ইজম এই কথাটা মোটেই ঠিক কথা নয়। আমাদের হিন্দু কালচারটা কি ইজম, ইজমের উপরে বেস করে আছে কিছু? না। মানে এই যে কথা বলে না হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদ বলে আদেও কিছু আছে? কিচ্ছু নেই।
হিন্দুত্ববাদ বলে কিছু নেই। তোমরা বলতে পারো চারবাক, তারা কোথাকার? তাদের কালচার কিসের? হিন্দুদেরই তো কালচার। চারবাগ যেটা বলছিলেন, তো ওটা তো বলে যে ঋণ করে ঘি খাও, কি হবে সেটা পরে দেখা যাবে, এই রকমের চিন্তা ভাবনা। একদমই। আমি বলছি চারবাক বলো, আজীবিকা বলো, বুদ্ধিজম বলো, জৈনিজম বলো, এগুলো সবই তো হিন্দু ধর্মের কিছু না কিছু বিষয়কে চ্যালেঞ্জ করে তৈরি হয়েছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিন্দু ধর্মের যে কোনো বিষয়কে চ্যালেঞ্জ করে এগুলো তৈরি হয়েছে। আলটিমেটলি এদেরও যে ভাবনা চিন্তা, সেটা এই হিন্দু ধর্মের সাথে কিছু না কিছু ভাবে মিলে যাবেই যাবে, শিখ কিছু না কিছু ভাবে মিলবেই। সো হিন্দু কথাটার সাথে ইজম কথাটা লেখা ঠিক নয়। অথচ খ্রিস্টানরা কখনো বলে ক্রিশ্চিয়ানিজম, শুনেছো বলতে? নাকি বলে ক্রিশ্চিয়ানিটি? কি বলে? ক্রিশ্চিয়ানিটি, হ্যাঁ স্যার, হ্যাঁ ক্রিশ্চিয়ানিটি ওরা বলে। বলে ক্রিশ্চিয়ানিটি, কিন্তু স্যার স্যার স্যার, ইসম বিষয়টা কি আর একটু ভেঙে ইজম ডিটেলসে বলুন। মানেই হলো বাদ, ঠিক আছে? ইজম মানে বাদ, বাদ প্রথা মানে কি? মানে ওই যেটা বলবো সেটাই, এর কোনো বিপরীত কোনো ধারা নেই, তাই কি? ইজম কথাটা মোটেই হিন্দু ধর্মের সঙ্গে যায় না। তা সত্ত্বেও আমাদের সরকার লেখে আমাদের ধর্ম কি, সেখানে লিখতে হয় আমাদের হিন্দুইজম। ছেড়ে দাও, পরে কখনো একবার আলোচনা হবে। চলো, 5 প্রয়াগস। সবার প্রথম দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। সবার প্রথম কোন প্রয়াগটা হবে বলো দেখি? এখান থেকে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ। তাহলে সবার প্রথম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তাহলে বিষ্ণুপ্রয়াগ 1 নম্বর। তারপরে নন্দপ্রয়াগ। নন্দাপ্রয়াগ। বিষ্ণু নন্দ নামে একটি ছেলে জন্মগ্রহণ করলো। স্যার বিষ্ণু নন্দ রুদ্র কর্ণদেব। হ্যাঁ, বিষ্ণু নন্দ নামে একটি ছেলে জন্মগ্রহণ করলো। তার কর্ণের নিচে রুদ্রাক্ষের মালা দেখে সবাই বলল সে দেব। মনে পড়ছে? বিষ্ণু নন্দ নামে একটি সন্তান জন্মগ্রহণ করলো, তার কর্ণের নিচে রুদ্রাক্ষের মালা দেখে সবাই তাকে বলল সে দেব। তাহলে বিষ্ণু প্রয়াগ প্রথম, তারপর নন্দপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, তারপরে দেবপ্রয়াগ। ওকে, কোন কোন নদী এসে মিলছে বলো? বিষ্ণু প্রয়াগে কোন নদী এসে মিলছে? ধৌলিগঙ্গা। বিষ্ণু প্রয়াগে অলোকনন্দার সাথে ধৌলিগঙ্গা। ধৌলি গঙ্গা এসে মিলছে, তাই না? আর নন্দপ্রয়াগের সাথে, নন্দপ্রয়াগে কি নন্দাকিনী। হচ্ছে? অলোকনন্দার সাথে নন্দাকিনী রিভার এসে মিশছে। কর্ণপ্রয়াগে কি হচ্ছে? কর্ণ নদী বা পিন্ডার নদী অলোকনন্দার সাথে এসে মিশছে, ঠিক আছে? আর রুদ্রপ্রয়াগে কি হচ্ছে? মন্দাকিনী। ওকে, মন্দাকিনী শিব শক্তি রূপে যিনি পূজিত হন, মন্দাকিনী। তাহলে তার থেকে রুদ্রপ্রয়াগ হচ্ছে। আর লাস্ট হচ্ছে দেবপ্রয়াগ, যেটা ভাগীরথী নদী অলোকনন্দার সাথে মিশছে। এবং এই দেবপ্রয়াগ থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত এই পুরো পার্টটাকে আমরা গঙ্গা নদী বলি, এটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। আচ্ছা, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি বলি গঙ্গা ডেল্টা, কথাটা ঠিক হবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদীর যে কোর্সটা এসছে সেটা হচ্ছে একটা সাব কোর্স বলতে পারো। মেইন কোর্সটা তো বাংলাদেশে চলে গেছে না ফারাক্কা দিয়ে, যার কারণে গঙ্গা ডেল্টার সঙ্গে ব্রহ্মপুত্র ডেল্টাও অ্যাটাচড হয়ে যায়। তাহলে গঙ্গা বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে নাম হয়ে যায় পদ্মা, ব্রহ্মপুত্র আসার সাথে সাথে নাম হয়ে যায় যমুনা, আর এই দুটোর মিলিত ধারাকে বলা হয় মেঘনা। ওকে, আর আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়ে গেল সেটা নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী, তারপর গিয়ে হয়ে যাবে হুগলি। The coastline of the delta is a highly indented area. The delta is made of a wave distributaries and islands and is covered by dense forests called the uh, Ganga Brahmaputra delta. A major part of the delta is a low-lying swamp, okay, that is flooded by marine water during the high tide. আর এই পার্টের জন্য আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখা যায় সুন্দরবনের এলাকায়, সেখানে কি হয়?
জমিতে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই না? সুন্দরবনের কেউ থাকলে তো এটা বলতেই পারতে যে সেখানে আগে যে সমস্ত জমিতে ধান চাষ হতো বা অন্যান্য ফসলাদি চাষ হতো, সেই জমিগুলো এখন মাছের ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে, তাই না? সমুদ্রের জল ঢুকে ঢুকে সেগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অলোকনন্দা। অলোকনন্দা হচ্ছে গঙ্গা নদীর হেড স্ট্রিম বলতে মানে অনেকগুলো হেড স্ট্রিমের মধ্যে একটা অলোকনন্দা। এটা অলোকনন্দা কোত্থেকে সৃষ্টি হয়েছে? ইট রাইজেস অ্যাট দ্য কনফ্লুয়েন্স অ্যান্ড ফিট অফ দ্য শতপন্থ অ্যান্ড Bhagirath glaciers in Uttarakhand. It meets the Bhagirathi river at Devaprayag, after which it is called as the Ganga. Its main tributaries are Mandakini, Nandakini and Pindar. Aloknanda তিনটি, Mandakini, Nandakini and Pindar. The Aloknanda system drains parts of Chamoli, Tehri and Pauri districts. The Hindu pilgrimage center of Badrinath and the natural spring Taptkund lie along the banks of the Alaknanda river. At its origin, Lake Satopanth is a triangular lake located at the height of 4,402 meter and named after the Hindu trinity Lord Brahma, Lord Vishnu, Lord Shiva. Okay. ভাগীরথী নদী, যেটা মানে one of the two most important head streams of the Ganga, which meets at Aloknanda at Devaprayag to form the Ganga. এটা গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, গোমুখ থেকে এটা সৃষ্টি হয়েছে। এটার আর কি মনে রাখতে হবে? আর কিছু মনে রাখার দরকার নেই। এটা কাহিনী কোথায় সৃষ্টি হয়েছে এটাই জানবে শুধু। ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা বসুধরা তাল থেকে এটা অরিজিনেট হয়েছে, হ্যাঁ, যেটা উত্তরাখণ্ডের লার্জেস্ট গ্লেসিয়ার লেক। ধৌলি গঙ্গা is one of the important tributaries of Aloknanda and other being the Nandakini, Pindar, Mandakini and Bhagirathi. Dhauli Ganga is joined by the Rishi Ganga, okay, river at Raini. It merges with the Aloknanda at Vishnu Prayag. There it loses its identity and the Aloknanda flows southwest through Chamoli, Moithana, Nandapriyaga, তারপর Karnaprayag until it meets the Mandakini river coming from the north at Rudraprayag, so and so. ওই ছবিটা দেখলে এটা বুঝে যাবে, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, এখানে এইটা ইম্পর্টেন্ট আছে, আর হচ্ছে ঋষি গঙ্গা রিভার আছে। বাকি এটা দেখো, গঙ্গা নদীর লেফট ট্রিবিউটারিজ আর রাইট ট্রিবিউটারিজ কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এই সমস্ত কিছু আমি পিডিএফ এর মধ্যে দেব। গঙ্গা নদীর লেফট ট্রিবিউটারি হচ্ছে রামগঙ্গা, তারপরে তোমার ঘগ্ঘর, গোমতী, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, মহানন্দা, এগুলো সব হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। আর রাইট ব্যাঙ্ক থেকে যমুনা এসে মিশছে, তামসা, তারপরে তামসাকে না টন্স নদীও বলা হয়, টন্স। তারপরে তোমার কারামানসা, সোন, পুনপুন, ফল্গু, তারপর কিউল, চন্দন, অজয়, দামোদর, রূপনারায়ণ, এই সমস্ত নদীগুলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ গঙ্গা নদী। ওকে, আচ্ছা, এই হচ্ছে গঙ্গা নদীর একটা দৃশ্য। গঙ্গার সোর্স থেকে শুরু করে বাঁদিকে দেখো নদীগুলো রয়েছে। এই ছবিটাকে আমি তোমাদের পিডিএফ এর মধ্যে ইনক্লুড করে দেব। আচ্ছা, এবার যেটা করো, তোমরা একটু খাতার মধ্যে হেডিং লাগাও যে আমাদের এখান থেকে আর পড়তে হবে হচ্ছে যমুনা রিভার সিস্টেমকে পড়তে হবে। ওকে, যমুনা রিভার সিস্টেম পড়তে হবে। ছেড়ে দাও, এটা আমি পিডিএফ নোটের মধ্যেই দিয়ে দিচ্ছি। যমুনা রিভার সিস্টেম আর হিমালয়ান রিভার্স থেকে আমাদের পড়তে হবে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, এই দুটো। অ্যান্ড দেন আচ্ছা শোনো, নেক্সট ক্লাসে আমি যেটা করব, নেক্সট ক্লাসে আমরা পেনিনসুলার রিভার সিস্টেমটাকে দেখব। পেনিনসুলার রিভার সিস্টেমটাকে দেখব আগামী কালকে তো হবে না, নেক্সট ক্লাসে দেখব। এখানে আর বলার কিছু নেই, অনেকটাই নোট আছে ইম্পর্টেন্ট। চলো,
আচ্ছা, এই ছবিগুলো আমার স্লাইডে আনা হয়নি, স্লাইডে দিতে হবে, একবারে আমি পিডিএফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও, এটা পিডিএফ এ দিয়ে দিব। গঙ্গাটা বাকি রইলো, এটা কি হাতে লিখিয়ে দেবো? আচ্ছা, তোমাদেরকে এটা আমি নোট লিখিয়ে দেবো নাকি পিডিএফ করে দেবো, একটু বলো তো দেখি কোনটা করলে ভালো হবে। দাদা লিখিয়েই দিন না, তাহলে লেখার অভ্যাসটাও থাকবে। লিখিয়ে দেবো? হ্যাঁ স্যার লিখে দিন। আচ্ছা ওকে, চলো তাহলে তোমরা খাতায় হেডিং লাগাও, যমুনা রিভার সিস্টেম, যমুনা, যমুনা রিভার সিস্টেম, যমুনা রিভার সিস্টেম বলে হেডিং লাগাও। প্রথম পয়েন্ট লেখো অরিজিন, অরিজিন, ফার্স্ট পয়েন্ট হোক অরিজিন। যমুনা রিভার সিস্টেম কোত্থেকে অরিজিন হয়েছে বলো দেখি। যমুনোত্রী গ্লেসিয়ার থেকে স্যার, হ্যাঁ যমুনোত্রী গ্লেসিয়ার থেকে। হ্যাঁ একদমই তাই, যমুনেত্রী, যমুনোত্রী গ্লেসিয়ার। কোথায় আছে এটা যমুনোত্রী গ্লেসিয়ার? অন সাউথ ওয়েস্টার্ন স্লোপস অফ বান্দারপুঞ্জ পিক। কোথায় আছে এটা? মুসৌরিতে আছে, মুসৌরি, RIE, মুসৌরি। এটা লোয়ার হিমালয়ের পার্ট, কিন্তু এটা এখন একটু মনে রাখো, লোয়ার হিমালয়ের পার্ট, অরিজিন হয়ে গেল। 2 নম্বর নেক্সট পয়েন্ট লেখো যে স্টেটস কাভার্ড, এই নদী কোন কোন স্টেটস কভার করছে? এই নদী মূলত উত্তরাখণ্ড, তারপর লেখো হিমাচল প্রদেশ, তারপরে লেখো হিমাচল প্রদেশ থেকে আসছে হরিয়ানা থেকে, তারপর এটা দিল্লি, হরিয়ানার পরে আসছে দিল্লি, আর দিল্লির পরে কোথায় আসছে বলো দেখি? ইউপি। হ্যাঁ ইউপিতে এসে এটা জয়েন্টস গঙ্গা at প্রয়াগরাজ, ওকে, এলাহাবাদ। এই বলো দেখি এইটার যে সঙ্গম, সেই সঙ্গমটাকে কি বলে? গঙ্গা যেখানে, সরি, যমুনা যেখানে এসে গঙ্গার সাথে মিশছে, ওই সঙ্গমটাকে কি বলে? ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, ত্রিবেণী সঙ্গম। আচ্ছা, কিন্তু স্যার ত্রিবেণী তাই যদি হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি করে বলে যে এটা ত্রিবেণী ঘাট আছে, যেটা বলে দেখো ত্রিবেণী নবদ্বীপের? মানে হচ্ছে যেখানে 3টি নদীর ধারা এসে এক জায়গায় মিলিত হয়, তো এরকম বহু জায়গা রয়েছে, ঠিক আছে। বাট আমাদের ত্রিবেণী পশ্চিমবঙ্গে সঙ্গম বলেছে, আমরা যেটা সেটা জানি আমি জানি। মানে আধ্যাত্মিক ভাবে প্রসিদ্ধ, সেটা এখানে মনে রাখবে। আচ্ছা, তারপরে লেখো, স্যার হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার সরস্বতী নদীর অস্তিত্ব আছে? দেখো সরস্বতী নদীটা হচ্ছে মানে বলে সবাই আন্ডার কারেন্ট। এবার একটা হ্যাঁ। কথা জানো যে সরস্বতী নদী যেটা, হুম। বেদের মধ্যে সরস্বতীকে কি বলা হয়েছে বলতো? বেদের মধ্যে সরস্বতীকে বলা হয়েছে নদীতমা। কি বলা হয়েছে? আচ্ছা, নদীতমা। নদীতমা। মানে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি যে আমাদের ক্লাসে একজন বোনের নাম বলো দেখি। নাম বলো। নাম আরে তো যে অনেক কেউ আছে, একজন নাম বলো না। আরাধ্যা নাকি? হ্যাঁ, কি আরাধ্যা নাকি কে কি আছে দেখতে পাচ্ছি?
আমাদের ক্লাসে আজকে ক্লাসে আমার কোনো বোন নেই ক্লাসে। আমি গেছি উপমা। এই ভলিউমটা এতটাই কমে গেছে না, আমি তোমাদের কথাই শুনতে পাচ্ছি না। উপমা উপমা আচ্ছা, বলছি, উপমা। উপমা, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, উপমা। তো আমি যদি বলি যে উপমা হচ্ছে শ্রীতমা, এর মানে কি? উপমা হচ্ছে শ্রীতমা, এর মানে হচ্ছে উপমার থেকে আর সুন্দরী কেউ নেই। বুঝে গেল? শ্রী মানে সুন্দর, আর তম হলে কি হতো? শ্রীতম মানে পুরুষের জন্য, আর শ্রীতমা মানে সে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে শ্রীতমা কথাটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। ওকে ভাই, তাহলে নদীতমা এটা সুপারলেটিভ ডিগ্রি। এবার বলো দেখি, সুপারলেটিভ ডিগ্রির ওপরে কি আর কোনো তুলনা আছে, আর কোনো কম্পারিজন না আছে? না না, সুপারলেটিভ নেই। সবচেয়ে হাই। তার মানে নদীতমা এর মানেই হ্যাঁ। হচ্ছে যে সরস্বতীটা হচ্ছে বেদের মধ্যে, তাকে নদীতমা বলা হচ্ছে, মানে একেবারে সব থেকে বেস্ট নদী এটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটুকুন বুঝতে হবে যে ভারতীয় সভ্যতা কতটা প্রাচীন, যে নদীটি আজকে অবলুপ্ত হয়ে গেছে, নদীটি আজকে নেই। কেন হলো হুম। এমনটা? আমরা পড়েছি যে আমরা ছোটবেলায় ক্লাসে মাধ্যমিকে যখন পড়েছি তখন আমরা পর্যায়ন সম্পর্কে পড়েছিলাম না? পর্যায়ন, হ্যাঁ, পর্যায়ন। পর্যায়ন, অবরোহণ এবং আরোহণ এর ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপকে কি বলে? পর্যায়িত ভূমি, বা পদ্ধতিটার নাম হচ্ছে হ্যাঁ। পর্যায়ন। তাহলে একটা নদী হুম। বিলুপ্ত হয়ে গেছে এই পর্যায়নের ফলে, বুঝতে পারছো? তো সেই কারণে এই সরস্বতী স্যার নদী পর্যায়নটা, অনেক প্রাচীন। পর্যায়নটা স্যার বিভিন্ন হতে পারতো। হ্যাঁ বলো। হ্যালো, পর্যায়নটা স্যার মানে কিভাবে হতে পারে? ওই ভূমিকম্প, বন্যা টন্যা এসবের জন্য হতে হ্যাঁ, পারে? বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। হুম। এই দুটো সরি, আরোহণ, অবরোহণ আর হুম। আরোহণ। মনে করো একটা ভূমিরূপ, ঠিক আছে? এইরকম একটা ভূমিরূপ রয়েছে। হুম। এই যে যে নিচু জায়গাটা, এই নিচু জায়গাটা আর এই যে যে উঁচু জায়গাটা, এই যে এই পার্টটা, এই হ্যাঁ। পার্টটা ক্ষয়ে ক্ষয়ে এখানে এসে জমেছে, যার ফলে এই ভূমিরূপটা দেখতে এমন হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ। এই যে মানে এইটা, এটা ক্ষয়ে গেছে, নিচে জমা হয়েছে, আর এটা নিচু ছিল উঁচু হয়েছে। এই যে নিচু থেকে উঁচু হওয়ার পদ্ধতিকে বলা হয় আরোহণ, আর উঁচু থেকে নিচু হওয়ার পদ্ধতিকে বলা হয় অবরোহণ। এই অবরোহণ আর আরোহণ পদ্ধতির ফলে কিন্তু এই যে যে একটা প্লেইন ভূমি তৈরি হলো, এটাকে বলা হয় পর্যায়িত ভূমি, বা এই পদ্ধতিটাকে বলা হয় পর্যায়ন। বুঝতে পারছো ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তার মানে এটার বিভিন্ন কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ, হ্যাঁ, আবহ বিকার থেকে শুরু করে, আর্থকোয়েক থেকে শুরু করে, হুম। বায়ু কার্য থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। হুম। তাহলে যে সরস্বতী নদী আজ বিলুপ্ত, সেই সরস্বতী নদী একটা সময় বেদের মধ্যে বলা হচ্ছে আহ নদীতমা, ঠিক? বেদ লিখিত হয়েছে খুব পরে। হুম, খুব পরে বলতে কখন? বেদ লিখিত হচ্ছে খুব পরে, কখন? স্যার ঋগ্বৈদিক যুগ বোধহয় 1000 খ্রিস্টপূর্বাব্দের মতো, 1500 থেকে 1000 এরকম কিছু হ্যাঁ, একটা। দেখো বেদ লিখিত হচ্ছে কখন? বেদ লিখিত হচ্ছে মহাভারতের সময়। বেদ লিখিত হচ্ছে কখন? মহাভারতের সময়। মহাভারতের সময়। মহাভারতের সময়ে বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়নের জন্ম হচ্ছে, তাই না? এই যে হুম। কথাটা বললাম, ভাগ করেছিলেন। বেদব্যাস, বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন, এই যে যে নামটি, এই নামটির মধ্যে কোনো নামই নেই, জানো তো? এই নামটির মধ্যে শুধু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? কৃষ্ণ, হ্যাঁ। কৃষ্ণ মানে গায়ের রং কালো ছিল। দ্বীপে জন্ম, তাই দ্বৈপায়ন। বেদের ব্যাস করেছিলেন তিনি, ওকে, তাই বেদব্যাস। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার সময়কালে এটা লিখিত হচ্ছে, মহাভারতের যখন মহাভারতের সূচনা লগ্নে এটা লিখিত হচ্ছে। এবার মহাভারতটা কত প্রাচীন সেটা একবার ভাবো। এই সময় এসে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের হাতে বেদ লিখিত হচ্ছে, আর তার আগে থেকে বেদটা গুরু পরম্পরায় একজনের কাছ থেকে আর একজনের কাছে চলছে।
আচ্ছা, এটা দেখে না, এটা ভেবে অবাক হওয়ার কিছু নেই। যদি আমাদের কারো গ্রামের দিকে বাড়ি হয় তাহলে আমরা জানবো যে দেখবা কিছু কিছু মন্ত্র আছে না, ওই গলায় কাঁটা বিঁধলে এক ধরনের মন্ত্র পাঠ করলে সেই কাঁটা বেরিয়ে যায়, বা কোথাও মচকা খেলে কিছু হলে মানুষ ঝেড়ে পুছে দেয়। হ্যাঁ, যেটা গ্রামের দিকে মানুষেরা বিশ্বাস করে, আজকে শহরের দিকে বিশ্বাস করুক না করুক, কিন্তু ওইখানে যে পদ্ধতিটা, ওটা দেখবা যে যে বংশের ওই মন্ত্রটা প্রাপ্ত হয়েছে সেই বংশ পরম্পরাই চলতে থাকে, তাই না? হ্যাঁ মানে স্যার, এটা রুদ্রাক্ষের মালা না কি বলে? মানে ঠাকুর দাদা যখন মারা যাবে তখন তার বাবাকে তার ছেলেকে দিয়ে যাবে, সে যখন মারা যাবে তখন তার ছেলেকে দিয়ে যাবে, এইভাবে হয় না সিদ্ধ মন্ত্র যেগুলোকে বলে। হুম, তো সেইভাবে কিন্তু বেদের প্রথাটাও কিন্তু এরকমই ছিল। গুরু তার শিষ্যদেরকে দিতেন, তার শিষ্যরা তার শিষ্য, তার শিষ্যরা তার শিষ্য, এভাবেই চলেছে। লেখালেখির কোনো সিস্টেমই নেই। হ্যাঁ, যেমন করে আমি যদি বলি আজ থেকে 1400 বছর আগে ইসলামের জন্ম হয়েছে, ঠিক? এবার তোমরা একবার ভাবো যে যে প্রথা এই বেদের মধ্যে ছিল, মানে বেদব্যাস বেদ রচনার আগে সমগ্র বেদটাই ঋষিদের কণ্ঠে ছিল, ঋষিদের মস্তিষ্কে ছিল। যে একটা বেদ জেনেছে তাকে বলা হচ্ছে বেদী, যে দুটো বেদ জেনেছে তাকে বলা হচ্ছে দ্বিবেদী, যে তিনটে বেদ জেনেছে তাকে ত্রিবেদী, যে চারটে বেদ জেনেছে সে চতুর্বেদী। বুঝতে পারছো, টাইটেলগুলো তার এমনি এমনি আসেনি। তো এইটার সাথে মিল পাবে কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে মিল পাবে কিভাবে? 1400 বছর আগে ইসলাম হযরত মুহাম্মদের হাত ধরে আসলো, সেখানে একটা ঐশ্বরিক গ্রন্থ কোরআন সৃষ্টি হলো। আমায় বলো দেখি, এই পৃথিবীতে আজকের দিনে যদি আমরা খোঁজার চেষ্টা করি, লক্ষ লক্ষ কোটি কোটি কারি আছে কিনা, মানে হাফেজ আছে কিনা? হাফেজ মানে কোরআনে হাফেজ, মানে যারা কোরআনটাকে কণ্ঠস্থ করে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তাহলে ওই আজকের দিনে দাঁড়িয়ে, বাংলাদেশে আমার জন্য তো শুনেছি দু হ্যাঁ, চারজনের আজকের কথা দিনে শুনেছি। দাঁড়িয়ে মানে এমন এমন মানে মুসলিম এমন এমন ব্যক্তি আছে যাদেরকে কি বলা হাফেজ বলা হয় বোধহয়, কোরআনের হাফেজ। সেই কোরআনের হাফেজ কিন্তু তার পুরোটা ওই যে মানে টোটাল বুক, ওই টোটাল বুকটাই কিন্তু তার মুখস্থ। হ্যাঁ, ছোটবেলা থেকে সে পড়ে পড়ে ওগুলোকে মুখস্থ করেছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক? তাহলে এবার এটা তো রিটেন, কারণ এটা মডার্ন মডার্ন রিলিজিয়ান, এটা ইসলাম, ঠিক? তাহলে এখনের দিনে খাতা আছে, কাগজ আছে, প্রিন্টিং প্রেস আছে, ইত্যাদি লিখিতও আছে, এবং প্রত্যেকটা হাফেজ, যে কোরআনের হাফেজ, তার অন্তরে এটা রয়েছে। আজকের দিনে ধরো যদি এরকম হয় যে পৃথিবীর সব কোরআন কি হলো, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এরকম যদি ঘটনা ঘটে, তাহলেও কিন্তু কোরআনের কিচ্ছু আসবে যাবে না। এরকম লক্ষ লক্ষ হাফেজ আছে যারা কোরআনটাকে মুখস্থ করে ফেলে, তারা আবার লিখে নেবে। ঠিক তেমনি করে একটা সময় ভারতবর্ষে এই বেদ গ্রন্থ মুখস্থ ছিল টোটালটাই। বুঝতে পারলে ওই পদ্ধতি? তাহলে এটা অবাক করার বিষয় কিছু নেই, তাই না? অনেক সময় হ্যাঁ আমাদের স্যার। মনে হতে পারে যে ওই বেদকে আবার মুখস্থ করা যায় নাকি অতখানি। তাহলে কি করে আজকের দিনে যারা হাফেজ হয় তারা কি করে একটা গোটা কোরআন কিভাবে মুখস্থ করে? হুম, এটাই হলো ব্যাপার। স্যার ওই জন্যই বেদকে শ্রুতি বলে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছি ওই জন্যই বেদকে আর এক কথায় শ্রুতি বলে, আর এক একদমই ভাষায়। তাই, ওই জন্য বেদকে আর এক কথায় শ্রুতি বলা হয়। ও, তো সরস্বতী নদীটাকে বেদের মধ্যে বলা হয়েছে কি নদী তমা, বেদ সরস্বতী নদীকে বলা হয়েছে। তাহলে সেই আচ্ছা। নদীটা যদি কতটা প্রাচীন, এটাই আর কি ভাবতে হবে। ওকে, চলো চলো, তাহলে যমুনা নদী আমরা দেখছিলাম। যমুনা নদী, ইয়ামুনা, ইয়ামুনা, ইয়ামুনা রিভার সিস্টেম আমরা দেখছিলাম। তো যমুনা নদীর অরিজিনেট হয়েছে কোত্থেকে না, যমুনেত্রী গ্লেসিয়ার থেকে। এটা কোথায় আছে? বান্দারপুশ পিকে আছে, মুসৌরিতে। আচ্ছা, এটা কয়টা রাজ্যের মধ্য দিয়ে গেছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, তারপর উত্তরপ্রদেশ। এটা মার্জ হয়েছে গঙ্গার সাথে প্রয়াগরাজে এসে। ওকে, আচ্ছা, লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা ইন নর্দার্ন প্লেন্স, এবং এটা গঙ্গার মানে উত্তরের সমভূমিতে গঙ্গার সর্ববৃহৎ বা বৃহত্তম ট্রিবিউটারি হচ্ছে যমুনা নদী। ওকে, আর যমুনা নদীর যে মেজর ট্রিবিউটারি নদী আছে সেটা হচ্ছে টনস নদী, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। তোমরা একটা পয়েন্ট লেখো, তোমরা যমুনার মধ্যেই পয়েন্ট লেখো যে মেজর ট্রিবিউটারি, মেজর ট্রিবিউটারি, মেজর ট্রিবিউটারি, ট্রিবিউটারি এ কিন্তু মেজর ট্রিবিউটারির মধ্যে একটা নদী লেখা হয় টনস, TONS, টনস।
টন্স রিভার। হ্যাঁ, এই টন্স নদী কোত্থেকে সৃষ্টি হয়েছে বলতো? টন্স নদীও কিন্তু এই যমুনেত্রী গ্লেসিয়ারের ঠিক পাশে বান্দারপুঞ্জ গ্লেসিয়ার থেকেই সৃষ্টি হয়েছে। বান্দারপুঞ্জ গ্লেসিয়ার থেকেই এটা সৃষ্টি হয়েছে, এই দুটো নদী। ওকে, আর টোটাল লেন্থ কত দেখো, টোটাল যমুনা নদীর, যমুনা রিভারের যে টোটাল লেন্থ, যারা ক্লাস লিখতে পারছো না চিন্তা করো না, এগুলো আমি সব পিডিএফ আকারে দিয়ে দেবো। হ্যাঁ, যমুনা নদীর টোটাল লেন্থ হচ্ছে 1376 সামথিং, 1376 কিলোমিটার, এরকম 1376 কিলোমিটার হচ্ছে এটার লেন্থ। ওকে, এবং এই যমুনা নদীর যে মানে যে বেসিনটা আছে, যমুনা নদীর বেসিনটা কিন্তু খুবই উর্বর। যেমন এইখানে একটা দোয়াবের নাম তোমরা মনে রাখবে, এখানে একটা দোয়াবের নাম মনে রাখবে, যে দোয়াবটা নিয়ে প্রাচীন যুগ থেকেই ভারতে লড়াই সংগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব। গঙ্গা যমুনা দোয়াব, এই গঙ্গা যমুনা দোয়াব নিয়ে, এটা খুবই ফার্টাইল একটা দোয়াব, মানে প্রচুর শস্য ফসলের দিক থেকে এটা খুবই উর্বর, যেটাকে আমরা আজকের দিনে কি নামে জানবো? কনৌজ। ওকে, আর এই কনৌজ নিয়েই লড়াই হয়েছিল না, ট্রিপারটাইটের স্ট্রাগল কথা মনে আছে? স্যার ওই ত্রিশক্তি সংগ্রাম যেটা বলে, হ্যাঁ, ভেরি গুড। পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। হ্যাঁ, সাবাস। চলো এবার তোমরা একটা হেডিং লাগাও যে মেজর ট্রিবিউটারিজ অফ যমুনা। যমুনার মেজর ট্রিবিউটারি নদীগুলোর নাম লিখবে শুধু। লেখো টন্স, সবার প্রথমে তো লেখো টন্স, TONS, টন্স। তারপর লেখো গিরি, GIRI, গিরি। তারপর লেখো হিন্দন। তারপর লেখো বেতোয়া, BETWA, বেতোয়া। তারপর লেখো দাসান। তারপর লেখো কেন। তারপরে লেখো সিন্ধ। তারপরে লেখো চম্বল নদী। ওকে, ঠিক, মোটামুটি এই কয়টা নদীকে মনে রাখবে যমুনার সাথে, টন্স, গিরি, হিন্দান। মনে রাখবে টন্স হচ্ছে সব থেকে বেশি জল যমুনা নদীকে দেয়, টন্স নদী। তারপর গিরি, হিন্দন, বেতোয়া, দশান, কেন, সিন্ধ, চম্বল ইত্যাদি নদী। ওকে, আচ্ছা, এরপর চলে আসো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। সো মে আই রাব ইট? স্যার এটা উচিত। চলো এরপর লিখো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের মধ্যে সবার আগে এটা লেখো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে লেখো, বাকি তো আমি পিডিএফ নোটের মধ্যে দিয়েই দেব। যে দেখো, পৃথিবীর মধ্যে লার্জেস্ট রিভারগুলোর মধ্যে এটা একটা, ঠিক আছে? এটা অরিজিন লেখো আগে। এর অরিজিন হচ্ছে তোমার চেময়াংডুং গ্লেসিয়ার, কৈলাসের চেমায়াংডুং, YUNG, হ্যাঁ, ইয়াংডুং গ্লেসিয়ার, চেময়াংডুং গ্লেসিয়ার অফ কৈলাস রেঞ্জ, নিয়ার মানসরোবর লেকের কাছে। আর এটা ড্রেন হয়েছে কোথায়? বে অফ বেঙ্গলে গিয়ে ড্রেন হয়েছে। ওকে, আচ্ছা, এই নদীটি তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। হ্যাঁ, ইয়ারলং, মনে রাখবে, ইয়ারলাং সাংপো নামে পরিচিত। ওকে, আচ্ছা, ভারতবর্ষে এই নদীটি যখন প্রবেশ করে তখন তার নাম কি? মানে অরুণাচল প্রদেশে
অরুণাচল সিয়াং। প্রদেশে এই নদীটির নাম কি? দিহঙ্গর স্যার। হ্যাঁ, একদমই তাই। সিয়া- এই অরুণাচল প্রদেশে এই নামটা দুটো নাম মনে রাখবে, হ্যাঁ। হ্যাঁ একটা স্যার। হচ্ছে সিয়াং, আচ্ছা। SIANG, সিয়াং, এটা অপশনে থাকতে পারে, হুম। অথবা এটা হচ্ছে দিহাং। দিহাঙ্গর। সিয়াং বা দিহাং নামে হুম। ভারতবর্ষে প্রবেশ করে, হ্যাঁ, এবং এটা প্রবেশ করেই হচ্ছে এই দিহাং গর্জের মধ্য দিয়েই প্রবেশ করে, দিহাং গর্জের মধ্য দিয়েই প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, এটা একদম হিমালয় বরাবর 1200 কিলোমিটার প্রবাহিত হয়। মানসরোবর লেক থেকে শুরু করে হিমালয় বরাবর একদম 1200 কিলোমিটার প্রবাহিত হয়, তারপর গিয়ে দিহাং গর্জ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, ঠিক আছে। এবার ওই যে দিহাং গর্জ যেটা আমি বললাম, ওই দিহাং গর্জটা কোথায় অবস্থান করছে বলো দেখি? এই দিহাং গর্জটা অবস্থান করছে হচ্ছে নামচা বারওয়াতে। কোথায়? নামচা বারওয়া, নামচা বারওয়াতে, ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষের দিহাং নামে এটা আসে। আর এটা যখন ব্রহ্মপুত্র নাম কোত্থেকে পাই বলো দেখি? যখন এটা এন্টার করে, এন্টার্স আসামে যখন বিহার, আছে। সরি সরি, এন্টার্স আসাম। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। আসামে যখন এটা প্রবেশ করে, হ্যাঁ, তো আসামে এটা ব্রহ্মপুত্র নাম পায়। ওকে, ব্রহ্মপুত্র, আসামে ব্রহ্মপুত্র নাম পায় এটি। ওকে, তারপর এটা আসামের একটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে, যে জেলাটার নাম হচ্ছে ধুবড়ি। কি নাম? ধুবড়ি। এই ধুবড়ি থেকে এটা বাংলাদেশে প্রবেশ করে, ধুবড়ি থেকে এটা বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে নাম কি হয়ে যায়? যমুনা। স্যার পদ্মা না যমুনা? যমুনা। বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে নাম হয়ে যায় যমুনা। তাহলে গঙ্গা যেটা প্রবেশ করলো বাংলাদেশের পশ্চিম দিক থেকে, সেটা হয়ে গেল পদ্মা। ব্রহ্মপুত্র যেটা বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করলো, সেটার নাম হয়ে গেল যমুনা। আর এই দুটোর মিলিত ধারা এটা হচ্ছে মেঘনা। ওকে, গঙ্গা যমুনা, পদ্মা যমুনা মেঘনা, এই তিনটি নদীর দেশ বাংলাদেশ। ওকে, আচ্ছা, তারপর কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আরেকবার একটু মনে করো দেখি। তিব্বতে এটার নাম কি? সাংপো। ওকে, চায়নাতে এর নাম কি? চায়নার নামটা বলিনি আমরা, তাই না? চায়নাতে এটা পরিচিত হচ্ছে ইয়ারলাং। জাংবো জিয়াংগিন। ওকে, এটার নাম হচ্ছে ইয়ারলাং, ইয়ারলাং, ইয়ারলাং জাংবো জিয়ানগিন, এইটা হচ্ছে চায়নাতে নাম। ইয়ারলাং জাংবো জিয়ানগিন, এরকম একটা নাম। আসামে সেটার নাম কি হয়ে যায়? ব্রহ্মপুত্র নাম হয়ে যায়। বাংলাদেশের যমুনা নাম হয়ে যায়, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এবার হেডিং লাগাও। সর্বপ্রথমে লেখো লেফট ব্যাংক ট্রিবিউটারিজ, লেফট ব্যাংক ট্রিবিউটারিজ। লেফট ব্যাংক ট্রিবিউটারিজ এর মধ্যে লেখো লাসা, LHASA, লাসা। তারপর লেখো নিয়াং, NYANG, নিয়াং। তারপর লেখো পারলাং, PARLUNG, পারলাং। তারপরে লেখো লোহিত, লোহিত। তারপর লেখো ধানসিঁড়ি, ধানসিঁড়ি। তারপরে লেখো কলং, KOLONG, কলং। এই কয়টা হচ্ছে রিমেম্বারিং লেফট ব্যাংক ট্রিবিউটারিজ অফ ব্রহ্মপুত্রা: লাসা, নিয়াং, পারলাং, লোহিত, ধানসিঁড়ি, কলং। ওকে, মনে রেখো আসামে এই ব্রহ্মপুত্র নদীটি যেমন ব্রহ্মপুত্র নামে পরিচিত, তেমনি বুড়হা লুই, বুড়হা লুই নামেও পরিচিত, বা বুড়ো লোহিত নামেও পরিচিত। আচ্ছা, এবার রাইট ব্যাংক ট্রিবিউটারিজ, রাইট ব্যাংক ট্রিবিউটারিজ।
ব্রহ্মপুত্র রাইট ব্যাংক ট্রিবিউটারিজ এর মধ্যে মনে রাখবে কামেং, কামেং, তারপর মানস, MANS মানস, তারপর বেকি, BEKI বেকি, তারপর মনে রাখবে হচ্ছে রাইডাক, রাইডাক, তারপর মনে রাখবে হচ্ছে জল ঢাকা, জল ঢাকা, তারপর তিস্তা, ওকে, তারপর আরেকটা নদী হচ্ছে সুবানসিরি, হ্যাঁ সুবানসিরি। দেখো সুবানসিরি ধানসিরি নিয়ে কনফিউজ হবে না, ধানসিরি হচ্ছে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ আর ডান দিক থেকে আসছে সুবানসিরি। এই কয়টা নদীকে মনে রাখবে। এই সুবর্ণশিরি নদীকে জানো, সুবর্ণশিরি নদীকে না গোল্ড রিভারও বলা হয়, সুবর্ণশিরি বা সুবর্ণশিরি, এটাকে অলসো নোন অ্যাজ গোল্ড রিভার, হ্যাঁ, স্বর্ণালী নদী নামেও পরিচিত। এটা স্যার একটা নদী স্বর্ণরেণু নদী, সেরকম তো একটা টার্ম আছে। একটা ব্যাপার কি জানো, এই হুম। সুবর্ণশিরি নদীটাকে গোল্ড রিভার বলা হয় কেন জানো? সুবর্ণশিরি নদীতে এটা যখন এটা প্রবাহিত হয়ে আসে কোথায় বলো তো, এই অরুণাচল প্রদেশের যে সুবর্ণশিরি ডিস্ট্রিক্ট আছে ওখান থেকে এটা প্রবাহিত হয়ে আসে। আচ্ছা। এবং মজার বিষয় হচ্ছে ওইখানে, ওইখানে যে গর্জ থেকে, হিমালয়ান যে গর্জ থেকে ওটা প্রবাহিত হয়ে আসে না অরুণাচল হুম প্রদেশে, ওইটার মধ্যে মিনারেলস হিসাবে না গোল্ড রয়েছে, অনেক গোল্ড পাথরের মধ্যে। আর যার কারণে এই নদীটিতে, এই নদীটিতে না যে জল, সেই জলের মধ্যে না গোল্ডের ডাস্ট পাওয়া যায়, আচ্ছা। গোল্ড ডাস্ট পাওয়া যায়। সো ওই যে তোমরা দেখবে বিভিন্ন রিলস ফিলসে দেখায় যে মাটি জলের কাদার মধ্যে থাকে, ওইগুলো নিয়ে ধুয়ে 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 দিয়ে শেষে গোল্ড পাওয়া যায়। তো হ্যাঁ। সুবর্ণশিরি নদীতে কিন্তু এই ব্যাপারটা আছে, গোল্ড ডাস্ট ওখান থেকে নিয়ে আসে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ভারত সরকার একটা ইনফরমেশন শেয়ার করেছে, জানো ভারতবর্ষের মানে কতটুকুন রিজার্ভ অয়েল আছে, কয়লা আছে, প্রাকৃতিক সম্পদ আছে, এবং ভারতবর্ষের তোমরা কল্পনা করো, মানে এটুকুন ভেবে নিশ্চিন্ত থাকো যে ভারতবর্ষের ভবিষ্যৎ আগামী দিনে বিরাট উজ্জ্বল হতে চলেছে, কারণ ভারতবর্ষের কাছে প্রচুর পরিমাণে থোরিয়াম আছে। বুঝতে পারলে? মানে ভারতবর্ষের কাছে এত পরিমাণে থোরিয়াম আছে যে থোরিয়াম থেকে যখন এনার্জি তৈরি হবে, ভারতবর্ষ একটা সুপার পাওয়ার হিসাবে পরিগণিত হবে একটা সময়, সেটা যদি এক্সট্রাক্ট করা যায়। আর ভারত সরকার কিন্তু এখন সেই হিসাবে ভাবতে শুরু করেছে। একটা কথা মাথায় রাখবা, পলিটিক্যাল পার্টি যারা সরকার গঠন করে তারা চেঞ্জ হতে থাকবে, কিন্তু সরকারের যে ভাবনা চিন্তা প্রশাসন, ওকে, আমলাতন্ত্র, সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তোমরা কি মনে করো নরেন্দ্র মোদী সব জানে? না, সে কিছুই জানে না, তাকে তার আমলারাই বলে যে এটা এই হয় সেটা সেই হয়। ঠিক তেমনি করে আজ প্রধানমন্ত্রী যদি কংগ্রেস থেকেও কেউ নির্বাচিত হয়, তাকেও জানানো হবে যে এইটা এইটা আছে। এবার সে যদি যোগ্য ব্যক্তি হয় তাহলে তার দ্বারাই ভালো কাজ হবে, আর যদি অযোগ্য হয় রাহুল গান্ধীর মতো, তাহলে তো হয়েই গেল। আমি কল্পনা করি ভারতবর্ষ সেই দিন একটা কলঙ্কিত অধ্যায় তৈরি হবে যেদিন রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবে। এখন সবটাই নির্ভর করছে আমাদের উপরে, আমরা কি করতে চাই। ওকে, আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর উপরে বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট ড্যাম রয়েছে, যে ড্যামগুলোকে মনে রাখতে হবে। এটাকে আমি এখানে আর লিখিয়ে দিচ্ছি না, যেহেতু আমি এটা পিডিএফ এর মধ্যেই প্রোভাইড করে দেব, তাই এটাকে আর লেখাচ্ছি না এখানে। ওকে, ঠিক আছে। দাদা একটা কথা বলবো? চলো আমি এইটাকে রাত্রে তোমাদের আজকে এটার নোটটাকে প্রোভাইড করব, ঠিক আছে? আর আগামী ক্লাসে আমরা পেনিনসুলার রিভার সিস্টেম যা আছে গোটাটা একটা ক্লাসে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ওকে, বেশ, তাহলে ভালো থেকো সবাই, গুড নাইট।